আমাদের বউ বাচ্চার ওপর কালো জাদু করবি? আমাদের গ্রামে তুই খারাপ নজর লাগাবি? আজ তো তোর খেলা শেষ, ডাইনি। আব্দুল আর তার বন্ধু ইউসুফ একটা গর্ভবতী মহিলাকে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। ও একটা গর্ভবতী মহিলা ছিল আর তার বাচ্চা ৮ মাসের হয়ে গেছিল। ওই মেয়েটা অনেকবার অনুরোধ করল, কিন্তু তবুও ওদের মধ্যে কারোর ওর ওপর দয়া হলো না। আর ওরা মিলে ওই মহিলাকে ওইখানেই জঙ্গলে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। আরে আব্দুল দাদা, এই মহিলার গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এই মহিলার পেটে একটা বাচ্চা ছিল। কথায় বলে কখনো গর্ভবতী মহিলাকে কষ্ট দেওয়া উচিত নয়, না হলে এর ফল খুবই ভয়ঙ্কর হয়। আরে ফল তো ভয়ঙ্কর তখন হতো যদি আমরা এই প্রেগনেন্ট ডাইনিকে ঠিক সময় না ধরে পুঁতে না দিতাম। না হলে কে জানতো এই ডাইনি আমাদের গ্রামে আরো কত বিপদ এনে দিত। সেই রাতে ওরা সবাই নিজের ঘরে চলে গেল। এই ঘটনাটা হয়ে এখন ২০ বছর হয়ে গেছিল। আজকে আব্দুল একটা বিয়ে বাড়ি থেকে নিজের ঘরে ফিরছিল। গ্রাম থেকে বাইরে বেরোতে আর গ্রামে প্রবেশ করার শুধু একমাত্র রাস্তা ছিল, আর সেটা হলো জঙ্গলের রাস্তা। ওই জঙ্গলই একমাত্র এমন একটা কেন্দ্র ছিল যেটা গ্রামকে বাইরের রাস্তার সঙ্গে জোড়া দেয়। রাত প্রায় ২টো বেজেছিল। আব্দুল তার সাইকেলে চেপে একেবারে দাঁত কিলিয়ে কিলিয়ে গ্রামের দিকে আসছিল। আর তখনই ও জঙ্গলে পৌঁছল। আর কিছুক্ষণ অবধি নিজের সামনে ওই জঙ্গলের একেবারে নীরবতা আর ঘন কুয়াশার দিকে একভাবে দেখতে লাগল আর নিজের মনে বিড়বিড় করতে লাগল, হে উপরবালা, আনন্দের চোটে আমি তো এটা ভুলেই গেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না। আর কাউকে দেখব বা কি করে, কারণ রাত ২টো বেজে গেছে। যাই হোক, যখন ১০ কিলোমিটার সফর করেই ফেলেছি, তখন এই ২ কিলোমিটার জঙ্গল পার করতে কি সমস্যা হবে? উপরবালার নাম নিয়ে আমি এখন এগিয়ে যাই। নিজেকে শুধু এটাই বলে আব্দুল এগিয়ে যেতে লাগল। প্রায় ৫-৭ মিনিট অবধি সাইকেল চালানোর পরে যখন আব্দুল জঙ্গলের মাঝখানে পৌঁছল, তখন হঠাৎ করে ওর এমন মনে হতে লাগল যে কেউ পেছন থেকে ক্রমাগত কেউ ওর সাইকেলকে ধরে রেখেছে। তারপর হঠাৎ আব্দুল নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সাইকেল থেকে নিচের দিকে গিয়ে পড়ে গেল। আব্দুল যখনই মাটিতে পড়ল, একটা দ্রুত গতিতে একটা সাইকেল চলে যায় আর তারপর ওখান থেকে উধাও হয়ে যায়। হে উপরওয়ালা, আমার রক্ষা করো, আজ জানি না কি হতে চলেছে। আব্দুল তাড়াতাড়ি পায়ে হেঁটে আগে এগোতে লাগল। জঙ্গলের সে আজব নীরবতা ওর শরীরে ভয়ের ঝড়কে আরও বাড়িয়ে তুলছিল। তখনই জোরে বিদ্যুৎ চমকালো আর আব্দুল ওর সামনে দৃশ্যটাকে দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর জ্ঞান হারিয়ে গেছে। ওর ঠিক সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যে ওকে দেখে জোরে জোরে হেসে চলেছিল। আরে বাপরে, এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। আব্দুল পালানোর জন্য যখনই নিজের পা আগে বাড়ালো, তখনই ও একদম ওর পেছন থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পেল। দাঁড়া খুনি! আব্দুল এবার জোরে জোরে হাঁপাতে লাগলো। ও একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে দেখল, তখন ওর হুঁশ উড়ে গেল। একটা মহিলা পুতুলের মতো দাঁড়িয়ে আব্দুলকে তাকিয়ে রয়েছে। তুমি তুমি তো সেই মহিলাই যাকে আমরা গত বছর মেরে দিয়েছিলাম। কিন্তু তুমি তুমি কি করে বেঁচে গেলে? তুই শুধু এটাই ভাব, আমি মরে যাওয়ার পর আবার কি করে ফিরে এলাম। আত্মা তখনই মুক্তি পায় যতক্ষণ সে নিজের কাজ পূরণ না করে ফেলে। আমি গত ১ বছর ধরে এই জঙ্গলেই তোর অপেক্ষা করে চলেছি।
আর আজ রাত সেই সময়টা এসে গেছে যখন আমার উদ্দেশ্য আর তোর পাপের প্রায়শ্চিত্ত দুটোই পূরণ হয়ে যাবে। দেখো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আর তা আবার তোকে? যদি একবার এই সব আমার সাথে হতো তাহলে হয়তো তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নির্দোষ বাচ্চার কি অপরাধ ছিল যার জন্মের আগেই তুই ওকে মেরে ফেললি? দেখো, যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর যেতে দাও। আচ্ছা, তাহলে এই সব কিছু তুই অজান্তে করেছিস? তুই কি আমায় মা অজান্তেই বানিয়েছিলি? আসলে তোর গ্রামবাসীরা তোর এই জারজ বাচ্চার কথা না জানতে পারে সেই জন্য তুই ছল করে আমাদেরকে মেরে ফেললি। কেন? কিছু মনে পড়েছে? তুই বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে চক্কর চালিয়েছিলি। তুই আমাকে নিজের জালে ফাঁসালি আর আমায় প্রেগনেন্ট করে সবার শেষে মেরে ফেললি, যাতে তোর এই জঘন্য রূপ গ্রামবাসীদের সামনে না আসে। আর তুই এই অজুহাত দিলি যে আমি গ্রামবাসীদের উপর গালো জাদু করতাম। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা, ঠিক সেইভাবেই যেভাবে তুই আমাকে মেরেছিলি। এই সব কিছু শোনার পরে আব্দুল ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ আব্দুল সামনে একটা গভীর দলদলে গিয়ে পড়ে যায় আর আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যেতে লাগলো। আব্দুল বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ও ভেতরে নিমজ্জিত হয়ে যেতে লাগলো। আমাকে মেরো না, আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, যখন তোর পুনর্জন্ম হবে, মানে পরের জন্মে, এই কথাটার খেয়াল রাখিস। এই জন্মে তো আমি তোকে মোটেই ছাড়ব না। এইটুকু বলেই আব্দুল দলদলের ভেতরে নিমজ্জিত হতে লাগলো। আর তখনই ওর আশেপাশে রক্ত বইতে লাগলো। একটা ছোট বাচ্চা ওই দলদলের ভেতর থেকে ওর শরীরটাকে কেটে যাচ্ছিল। আব্দুল জোরে জোরে চিৎকার করল, আর চিৎকারের সঙ্গে আব্দুল ওই দলদলেই একদম চিরকালের জন্য অন্তর্শায়ী হয়ে গেল। নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই, তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে, না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই, এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না, যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে
আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল, সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম চোরে চিৎকার করে ওঠে, আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায়, তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল, সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয়, আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু আরো একটা কথা ছিল, যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে, কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই
হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়। আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারায় ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়। আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো। মনীষ, কপিল আর মহেশ নামের 3 জন ভালো বন্ধু ছিল। মনীষের বিয়ে হওয়ার কথা ছিল। ভাই মনীষ, আমাদের জন্য কিছু ভালো ব্যবস্থা করা না। আরে ভাই, চিন্তা করছিস কেন? সবার জন্য ভালো ব্যবস্থাই করা থাকবে। তোরা চল তো আগে, তারপর দেখবি। চল, ভালোই হলো, আমি আর কপিল দুজনে একসঙ্গে চলে আসব। কপিল নিজের বাড়িতে এসে মাকে এই কথাটা বলে দেয়। ওই রাস্তাটা তো কবরস্থানের কাছে। আমি শুনেছি ওটা নাকি খুব বিপজ্জনক রাস্তা। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি ওখানে একা যাচ্ছি না, আমার সাথে মহেশও যাবে, আর আমরা কারে করে যাব, তাই কিছুই হবে না। কিছুদিন পরে দুজনে তাদের শহর থেকে দূরে অন্য শহরে বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ল। মহেশ ভাই, আজ তো মনীষের বিয়েতে জমিয়ে নাচ করব, খাবো, মদ খাবো আর অনেক মজা করব। হ্যাঁ, এমনিতেও মনীষ কিন্তু খুব কিপটে, কখনো আমাদের কিছু জল খাবার খাওয়াতো না। ওর বিয়েতে সব হিসেব সমান সমান করা হয়ে যাবে। একদম ঠিক বলেছিস ভাই। এমনিতে জানিস, আমার মা বলছিল এই রাস্তা নাকি খুব বিপজ্জনক। কি সত্যি? আরে না, এখানে আমরা ঘর বসাতে এসেছি নাকি, চুপচাপ এখান থেকে কেটে পড়ব। দুজনে এগিয়ে চলেছিল, তখনই হঠাৎ গাড়িটা থেমে গেল। আরে ভাই, এখন গাড়িটার কি হয়ে গেল? কি জানি, চল নেমে দেখি কি হয়েছে।
দুজনে গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে দেখতে লাগে। আমি একটা কাজ করি, আমি গাড়ি চালানোর চেষ্টা করি, তুই ধাক্কা মার। দুজনে গাড়ি চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা কিছুতেই চলল না। মনে হচ্ছে না এই গাড়িটা আর আগে এগোবে, কোনো মেকানিককে ডেকে আনতে হবে। এখন এত রাত্রে মেকানিককে কোথায় পাবো? এমনিতেও এই জায়গাটা আমাদের জন্য একেবারে নতুন, এখানের ব্যাপারে আমরা কিছুই জানি না। তুই গাড়ির কাছে দাঁড়া, আমি একটু আগে গিয়ে দেখে আসছি, যদি কোনো মেকানিক পেয়ে যাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। কিছুক্ষণ পর কপিল গাড়ির সামনে চলে আসে। আরে কপিল, কি হলো? কোনো মেকানিককে পেলি? মেকানিক? আরে না না, কোনো মেকানিককে পেলাম না। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, একটা কাজ করা যাবে, কারোর থেকে লিফট চেয়ে নিই আর বিয়ে বাড়ি চলে যাই, পরে গাড়ি ডাকিয়ে নেওয়া হবে। চল, এটাও ভালো বলেছিস। দুজন বন্ধু লিফট চাইতে লাগলো, কিন্তু কেউই লিফট দিল না। তখনই মহেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে গেল। ভাই কপিল, তুই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলি? না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আর তুই একদম চুপ থাক, ভয় কেন পাচ্ছিস? তখনই মহেশের নজর একটা বোর্ডের ওপর পড়ে যায়, যেটা খুব চমকাচ্ছিল। কপিল, ওই দেখ। কি? সামনে দেখ, ওপরে কবরস্থান লেখা আছে। এর মানে আমরা কবরস্থানের কাছে আছি। তো কি হয়েছে? তুই চুপচাপ কেন থাকতে পারিস না? আমরা কবরস্থানে যাচ্ছি না, আমরা লিফটের অপেক্ষা করছি। তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক আর লিফট চাইতে থাক, অযথা ভয় দেখাস না। কিছুক্ষণ পর অনেক জোরে জোরে অদ্ভুত রকমের আওয়াজ আসতে শুরু হয়ে গেল। ভাই কপিল, তুই এখনো কোনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ভাই, এখন তো আমিও অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। মহেশ, চল আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, চল। দুজনে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই রাস্তায় ওরা একজন বুড়ো বাবাকে দেখতে পেয়ে গেল। কি হয়েছে বাচ্চারা, কেন দৌড়ে চলেছ? বাবা, এখন আমরা আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। বাচ্চারা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা, এখানে তোমরা সবাই সুরক্ষিত নও। আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তা দিয়ে যেও, সেখানে তোমরা একদম সুরক্ষিত থাকবে। ঠিক আছে ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন। বাবা কপিল আর মহেশকে রাস্তা বলে দিলেন। ওরা দুজন আগে এগোতে লাগলো। কপিল, বাবা এখান থেকে ডান দিকে মুড়তে বলেছিল, চল যাই তাহলে। দুজনে ডান দিকে মুড়ে যায় আর এগিয়ে যেতে থাকে। তখনই দেখে ওরা দুজন আবার কবরস্থানের ভেতরে পৌঁছে গেছে। এটা কি হয়ে গেল? বাবা তো বলেছিল এই রাস্তা একদম সুরক্ষিত, কিন্তু সে তো আমাদেরকেই কবরস্থানে পৌঁছে দিল। যখনই দুজনে পালাতে লাগলো, চারিদিক দিয়ে ঘেরাবন্দি শুরু হয়ে গেল আর দুজনে আর পালাতে পারল না। মনে হচ্ছে আমরা খুব বড়ভাবে ফেসে গেছি। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। মহেশ খুব চিৎকার করে, কিন্তু কেউই ওখানে ওদের বাঁচাতে এলো না। কবরস্থান থেকে আজব আজব রকমের আওয়াজ আসতে শুরু হয়। কপিল, কোনো উপায় নেই যেখান থেকে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই হঠাৎ ওখানে সেই বুড়ো বাবাটা এসে যায়, যে বাবা ওদের দুজনকে রাস্তা বলেছিল। বেচারা বাচ্চারা, ফেসে গেলে আমার কথা শুনে। মনে হচ্ছে তোমরা দুজন এখান থেকে পালাতে চাইছো কি, তাই না? আমরা এখান থেকে যেতে চাই, আমরা তোমাকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচিয়ে নাও, তারপর আমার ক্ষতি করে নিও। আরো কয়েকজন লোক ওই বাবার কথায় এসে এই কবরস্থানে এসে কপিল আর মহেশের সঙ্গে ফেসে যায়। এখান থেকে বেরোনোর জন্য আমাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু কেউই ওখান থেকে বেরোতে পারল না। ওই বুড়ো বাবা খুব বেশি রেগে যায়
আর কপিলকে ধরে ফেলে। এবার তো এ গেল। না, আমার বন্ধু কপিলকে কিছু করবে না। মহেশ বুড়ো বাবার দিকে একটা পাথর ছুঁড়ে দেয়। তার হাত থেকে কপিল ছাড়া পেয়ে যায়। তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালিয়ে যাই, চল। এখন কিছুক্ষণ অবধি সামলাতে পারবে না। কপিল মহেশের কাছে এলো না। কি হলো কপিল, তুই যাচ্ছিস না কেন? তখনই কপিল এক ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে নেয়। কপিল, কে কপিল? আমি এই কবরস্থানের ভূত। তোর বন্ধু কপিল, ও তো কবেই আমার শিকার হয়ে গেছে। আমি ওর শরীরে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম যাতে আমি তোদের সবাইকে আমার শিকার বানাতে পারি। ভূত ওই বুড়ো বাবাকে ধরে ফেলে আর এক ঝটকাতে গলা টিপে তাকে শেষ করে ফেলে। কবরস্থানের ভূতের কথা শুনে মহেশ অবাক হয়ে রয়ে যায়। তাহলে কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে ঘুরে যাচ্ছিলাম? হ্যাঁ, আমি এই কবরস্থানের ভূত। যখনই তোদের ওই গাড়িটা খারাপ হয়েছিল, কপিল কিছুক্ষণের জন্য মেকানিককে খুঁজতে গেছিল। সেই সময়ে আমি ওকে শেষ করে দিয়েছি। আর তখন থেকে আমি তোর সঙ্গে ছিলাম। তোকে এখান অবধি আনার জন্য ওই বুড়োটাও আমারই পাঠানো লোক ছিল। আমি ওকে নিজের অধীনে করে নিয়েছিলাম। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। কবরস্থানের ভূত আগে এগিয়ে আসে আর মহেশের সাথে সাথে বাকি সব লোকেদেরকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলে যায় আর সবাইকে নিজের শিকার বানিয়ে ফেলে। বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল মহেশ, আর কপিল কবরস্থানের ভূতের শিকার হয়ে রয়ে যায়। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো?
শুভম উধাও হয়নি। আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছো। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো। এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান, আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে এই খেলাটা খেলেছে?
এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি? আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে, যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম, সোনা কিনে আনো, আর তুমি আজকে নিয়েও চলে এলে। খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল। বাপ রে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই ডিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি? আহ! আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারল আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল
আর রিয়ার দিকে তাকালো আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আহ! 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 দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায় আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন। আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকার বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে। চুপ করে আমার পেছনে আয়। রাত 2টো বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরী আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনি ডাইনি। ডাকিনি ডাইনি যখন বাইরে এলো, অঘরী দেবার মাথায় ছাই লাগিয়ে দিল আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল আর দেবার আশেপাশে ছাই দিয়ে একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনি ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরী, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনি ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে।
রিয়ার চুল খুলে যায় আর ও উল্টোভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডাই নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডাই নমঃ। রিয়ার শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না ঘড়ি। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। অঘরি, আজ তো তুই একে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরি রেগে গিয়ে গাছের দিকে তাকালো আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়ে খুশি থাকো। বেশি টাকার লোভ করো না।